আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল, পদার্থবিজ্ঞান বিভাগে। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সন্নিকটে। তোমরা জানো যে 2 জুন থেকে তোমাদের পরীক্ষা, এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের ইয়ারলি পরীক্ষাটা খুব সন্নিকটে। তোমাদেরও মেবি পরীক্ষাটা জুন এবং জুলাই থেকে শুরু হওয়ার কথা আছে। তো আমরা আজকে তোমার পদার্থবিজ্ঞানের কিছু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে এবং যেখান থেকে তোমাদের মাস্ট সিকিউ অ্যান্সার করতে হয়, আমি সেই অধ্যায়গুলো আমি ধারাবাহিকভাবে সিকিউ টপিকগুলো দেখাই দেবো। তো আমি প্রথমে সিকিউগুলো দেখাবো, এবং একটা সিকিউ সলভ করার জন্য ওই অধ্যায়ের যে বেসিকগুলো লাগবে আমি সেগুলো দেখাবো, এবং পাশাপাশি সিকিউগুলো সলভ করে দেবো। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি দিয়ে শুরু করি। ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে এখানে একটা সিকিউ লিখে রাখছি। তো আমি এই সিকিউটা সলভ করাবো। তার আগে আমাদের এই সিকিউটা সলভ করার জন্য আমাদের যে বেসিকগুলো দেখতে হবে, আমরা আগে সেই বেসিকগুলো দেখব। ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের যে প্রথম যে টপিকটা আছে, মূলত এই সিকিউটা হচ্ছে আপেক্ষিকতা রিলেটেড। সো আমাদের আপেক্ষিকতা রিলেটেড যে সূত্রগুলো আছে আমরা আগে এইগুলো দেখবো, দেন আমরা এই প্রশ্নটা সলভ করবো। ঠিক আছে? তো আমাদের দেখো আপেক্ষিকতার প্রথম যে টপিকটা আসে, তোমরা জানো আমরা এখানে তিনটে টপিক পড়ি। একটা হচ্ছে কি হলো দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি এবং কাল নির্দেশন। তো প্রথমে আমরা হচ্ছে এই দৈর্ঘ্য সংকোচন এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা এখন হচ্ছে দৈর্ঘ্য সংকোচন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি যেহেতু এখানে সরাসরি আমরা সিকিউ সলভ করব, সো আমি হচ্ছে তোমাদেরকে সূত্র ডেরিভেশনগুলো দেখাবো না, আমরা সরাসরি সূত্র দেখবো এবং পরিচয়গুলো দেখবো। ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে আমরা দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা কি জানি? এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 বিয়োগ ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। আমরা এখানে কি কি জানি দেখো, যে এখানে এখানে আমাদের এল নটটা কি? স্থির অবস্থায় দৈর্ঘ্য। স্থির অবস্থায় দৈর্ঘ্য। এলটা কি আমরা জানি? যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। এবং বেগ ভি দেখো, ভিটা হচ্ছে কি বস্তুর বেগ, এবং এখানে সিটা কি জানি আমরা? আলোর বেগ। ঠিক আছে? তো আমাদের দেখো এখান থেকে অনেক সময় দেখো প্রশ্ন আসবে যে আমাদের দেখবা যে স্থির দৈর্ঘ্যটা দেওয়া থাকে, আমাদেরকে গতিশীল দৈর্ঘ্য বের করতে হয়। আবার কখনো কখনো আমাদের এখান থেকে বেগ ভিও নির্ণয় করতে দেয়। তো আমরা দেখবো যে এই সূত্র থেকে যদি বেগ ভি নির্ণয় করতে দেয় তাহলে আমরা কিভাবে সেগুলো নির্ণয় করবো। এবং এখান থেকে পরিচয়গুলো একটু দেখে রাখবো, যে এল নটটা আমাদের কি স্থির অবস্থায় দৈর্ঘ্য, এলটা হচ্ছে কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, এবং ভিটা হচ্ছে কি বস্তুর বেগ, এবং সিটা হচ্ছে কি আলোর বেগ। তো আমরা এখন দেখবো যে এই সূত্র থেকে যদি বেগ ভিটা বের করতে দেয় তাহলে সেটা কিভাবে নির্ণয় করে আমরা একটু সেটা দেখবো। তো এখানে দেখো, আমরা যদি বেগ ভিটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা আগে এই টার্মটাকে এই পাশে নিয়ে আসবো এবং এটাকে এই পাশে পার করবো। তাহলে আমরা কি লিখতে পারি? এই এল নট 1 বিয়োগ ভি স্কয়ার ভাগ সি স্কয়ার ইকুয়াল এল। যেহেতু আমরা ভিটা বের করতে চাই, এলটাকে ওই পাশে পার করবো, 1 মাইনাস এই ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে আমরা লিখতে পারি এল ভাগ এল নট। আমরা উভয় পাশে বর্গ করবো, তখন লিখতে পারি 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার ইকুয়াল এল ভাগ এল নট, এটার উপর কি হবে? স্কয়ার। এবং আমরা এখানে দেখো কি করবো, এই ভি স্কয়ার ওই পাশে পার করবো এবং এটাকে এই পাশে পার করে দেন পরের লাইনে আমরা আবার এটাকে এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ আমরা সরাসরি এখানে এইভাবে লিখতে পারি ভি স্কয়ার ভাগ সি স্কয়ার 1 মাইনাস এল ভাগ এল নট, এটার উপর কি হবে? স্কয়ার। এবং যেহেতু আমরা বেগ ভিটা বের করতে চাই, তো বেগ ভিটাকে রাখবো এবং এই সিটাকে ওই পাশে পার করে দেবো। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, ভি স্কয়ার ইকুয়াল 1 মাইনাস এল ভাগ এল নট, এটার উপর স্কয়ার ইনটু কি হবে? সি স্কয়ার। সুতরাং দেখো, আমরা এখান থেকে বেগ ভি ইকুয়াল কি লিখতে পারি? সি ইনটু রুট ওভার 1 মাইনাস এই এল ভাগ এল নট, এটার উপর কি হবে? স্কয়ার। তো আমরা খুব সহজে যদি কখনো প্রশ্ন আসে যে বেগ ভিটা
অর্থাৎ বেগ ভি যদি বের করতে চাই তখন আমরা কি করতে পারি, এই সূত্র থেকে সরাসরি আমরা বেগ ভি সূত্র সি ইনটু রুট ওভার 1 বিয়োগ এল ভাগ এল নট হোল স্কয়ার। তো এই সূত্রটা একটু ভালোভাবে তোমরা খেয়াল করে রাখো। আমাদের বাকি যখন আমরা ভর বৃদ্ধি এবং কাল দীর্ঘায়নটা দেখবো তখন আমরা সরাসরি এই সূত্রটা লিখবো। এবং এইখানে যেমন কি আছে দেখো, এল ভাগ এল নট, এবং বাকি সূত্রগুলোর ক্ষেত্রে কি হবে, এই এল নটটা উপরে যাবে এবং মানে নটগুলো উপরে যাবে এবং বাকিগুলো কি আসবে, নিচে আসবে। তো চলো আমরা ওইটা একটু দেখে রাখি। এরপর দেখো আমরা দেখবো হচ্ছে ভর বৃদ্ধি। দেখো আমরা সরাসরি সূত্রগুলো দেখবো। আমরা ভর বৃদ্ধি ইকুয়াল আমরা কি জানি, m ইজ ইকুয়াল টু m নট, এই রুট ওভার কি হবে 1 বিয়োগ v স্কয়ার ভাগ c স্কয়ার। সেম আগের মতো দেখো আমরা এখানে কি জানি, m টা হচ্ছে কি গতিশীল অবস্থায় ভর, এটা কি স্থির অবস্থায় ভর, v হচ্ছে কি বস্তুর বেগ এবং c হচ্ছে কি আলোর বেগ। ঠিক আছে, তো আমি আর এগুলো লিখবো না। এবং এখান থেকে দেখো আমরা যদি বেগ v টা যদি বের করতে চাই, সরাসরি বেগ v সমান কি বলে রাখবা, এই c ইনটু 1 বিয়োগ আমি কি বলছিলাম, উপরে যাবে নট এবং নিচে কি আসবে m, এবং এটার উপর কি হবে স্কয়ার। তো এটা হচ্ছে তোমার কি গতিশীল অবস্থায় ভর নির্ণয় করার ক্ষেত্রে, এবং এখান থেকে যদি বেগ বের করতে চাই তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করে এটা করতে পারবো। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা দেখবো কাল দীর্ঘায়ন। তো কাল দীর্ঘায়ন দেখো, তো দেখো কাল দীর্ঘায়নের ক্ষেত্রে দেখো আমরা এখানে কি লিখতে পারি, টি ইকুয়াল এই টি নট ডিভাইডেড কি হবে এই 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। সেম আমরা আগের মতো এখানে কি বলতে পারি, দেখো এই টিটা হচ্ছে তোমার কি গতিশীল অবস্থায় সময়, এবং টি নটটা হচ্ছে তোমার কি এখানে স্থির অবস্থায় সময়, এবং বেগ ভিটা হচ্ছে কি বস্তুর বেগ এবং সিটা হচ্ছে কি আলোর বেগ। ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে বেগ ভি বের করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই সি ইনটু 1 মাইনাস এই ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের যে মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের এখানে এই কোনটা টি, কোনগুলো হচ্ছে নট এবং কোনগুলো হচ্ছে, যেমন আমরা এখানে তিনটা টপিক করছি। এক কি কি ছিল আমাদের, এই টি নট, এম নট এবং আরেকটা কি ছিল এল নট। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ধরাটা হচ্ছে কি হয় এখানে টাফ হয়, কারণ এখানে ম্যাথগুলো অনেক সহজ। তো আমরা এখানে দেখবো যে এই টি নট, এম নট এবং এল নট এগুলো কিভাবে খুঁজে বের করবো, এবং কোনগুলো হচ্ছে টি হবে, কোনগুলো এম হবে এবং কোনগুলো এল হবে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে দেখো আমরা এই নটগুলো তিনটা কথার মাধ্যমে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। প্রথমত দেখো তোমরা এটা অলরেডি দেখাইছি আমি, এটা কি থাকবে আমাদের স্থির অবস্থায়, অর্থাৎ স্থির অবস্থায় বললে, স্থির অবস্থায় এই কথাটা যদি বলে তাহলে সেক্ষেত্রে কি হবে, এই টি নট, এম নট এবং কি হবে এল নট। ঠিক আছে, এবং এরপর আরেকটা কথা মনে রাখবা, একই প্রসঙ্গ কাঠামো হলে, একই প্রসঙ্গ কাঠামো হলে, প্রসঙ্গ কাঠামো হলে, এবং আরেকটা কি মনে রাখবা, যে তোমার নিজেরটা নিজে পরিমাপ করলে, নিজেরটা নিজে পরিমাপ করলে। অর্থাৎ দেখো আমি কি বলছি যে টি নট, এম নট, এল নট এটা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে প্রথমত কি যে স্থির অবস্থায় হলে কি হবে নটগুলো হবে, এবং আরেকটা কি দেখো যে একই প্রসঙ্গ কাঠামো হলে, এবং আরেকটা কি দেখো নিজেরটা নিজে পরিমাপ করলে। তো দেখো এখানে একটা নতুন একটা টপিক আসছে যে প্রসঙ্গ কাঠামো কি। তো এটা মনে রাখবা, আমি এটা আসলে যেহেতু সিকিউ এর ভিতরে আমাদের এই টপিকটা এই টাইপের সিকিউ এর জন্য আমাদের এটা লাগবে না, বাট তারপর আমি একটু বলে রাখি যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি, মনে রাখবা যে যে গৃহবস্তুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয় তাকে কি বলা হয়, প্রসঙ্গ কাঠামো বলে। আমরা জানি প্রসঙ্গ কাঠামো কত প্রকার, আমরা জানি প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা কি জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। তো এখান থেকে মনে রাখবা এই দুইটা প্রসঙ্গ কাঠামো থেকে তিনটা করে কথা মনে রাখবা। এক কি, যেমন ধরো জড় প্রসঙ্গ কাঠামো, তো এখান থেকে কি মনে রাখবা যে যে প্রসঙ্গ কাঠামো থেকে নিউটনের গতি সূত্র অর্জন করা যায়, এই একটা কথা মনে রাখবা, এবং কি পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল এবং কি নেই ত্বরণ নেই, এইগুলো কি মনে রাখবা জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। তাহলে এটার বিপরীতগুলো হবে কি অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি মনে রাখবা যে পরস্পর তোমার যেই প্রসঙ্গ কাঠামো থেকে নিউটনের গতি সূত্র অর্জন করা যায় না, পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল নয় এবং কি আছে ত্বরণ আছে। তো আমরা দেখলাম প্রসঙ্গ কাঠামোগুলো, এবং এরপরে দেখো আমাদের আরেকটা যেটা জানতে হবে, দেখো এখানে এই টি, এম এবং আরেকটা কি হচ্ছে আমাদের এই
এল। তো আমরা দেখো এখান থেকে আমরা এই যে তিনটা কথা লিখছি এটা শুধু অল্টারনেটিভ গুলো, অর্থাৎ কি হবে এগুলো কখন হবে এক গতিশীল অবস্থায় কি মনে রাখবা দ্বিতীয়ত যে তোমার ভিন্ন প্রসঙ্গ কাটানো হলে এবং কি অপরেরটা পরিমাপ করলে আমাদের কি হবে টি এম এল হবে। তো আমরা যে বেসিক গুলো দেখলাম আমাদের এখান থেকে আমরা ঘ নাম্বারটা এটা খুব সহজে সলভ করতে পারবো। তো ঘ নাম্বারটা সলভ করার জন্য আমাদের যে আরেকটু বেসিক দেখতে হবে আমরা এখন সেটা দেখব। তো দেখো আমরা এখন হচ্ছে গতিশক্তি নির্ণয় দেখব। তো দেখো আমরা আইনস্টাইনের ভর এবং শক্তির যে সম্পর্কটা আছে আমরা সেইখান থেকে E ইকুয়াল টু কি জানি আমরা আগে দেখব কি বললাম গতিশক্তি নির্ণয়। তো দেখো আইনস্টাইনের একটা সূত্র ছিল আমাদের যে E ইকুয়াল টু আমরা কি জানতাম mc স্কয়ার। আমরা এখানে কি জানি এটা হচ্ছে তোমার কি বলতো মোট শক্তি। E হচ্ছে কি এখানে মোট শক্তি, অর্থাৎ এটা ইকুয়াল আমরা কি বলতে পারি mc স্কয়ার। এখন আমরা জানি যে মোট শক্তির ভিতরে আসলে কয় ধরনের শক্তি থাকবে এখানে বলতো দুই ধরনের শক্তি। একটা কি এই বিভব শক্তি বা এটাকে আমরা বলতে পারি স্থিতি শক্তি, প্লাস হচ্ছে কি হবে গতি শক্তি এবং এই পাশে আমরা কি পেলাম এম সি স্কয়ার। যেহেতু আমরা কোনটা বের করতে চাই আমরা এই গতি শক্তিটা বের করতে চাই, সো আমরা এটাকে এই পাশে পার করব। তো আমরা দেখো এই স্থিতি শক্তি সমান আমরা আবার কি বলতে পারি এই এম নট সি স্কয়ার এবং এখানে আমাদের কি থাকবে দেখো প্লাস গতি শক্তি এবং এখানে আমরা কি পাইছি এখানে দেখো এম সি স্কয়ার। সুতরাং আমরা এই গতি শক্তি সমান দেখো কি লিখতে পারি এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তো আমরা এখান থেকে দেখো আমরা সিটা কমন সি স্কয়ারটা কমন নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এম মাইনাস এম নট এখানে কি পেলাম আমরা সি স্কয়ার। তো দেখো এখানে এখান থেকে তাহলে কি মনে রাখবা যে গতি শক্তি সমান সূত্রটা কি হবে এম মাইনাস এম নট সি স্কয়ার। তো দেখো আমরা হচ্ছে নিউটনের গতি শক্তিটা আমরা কি করছিলাম যে ইট ইজ ইকুয়াল টু কি হয় হাফ অফ এম ভি স্কয়ার। কিন্তু দেখো আধুনিক পদার্থবিজ্ঞানে যে গতি শক্তি নির্ণয় তো সেক্ষেত্রে আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে এম মাইনাস এম নট সি স্কয়ার। তো আমাদের এই সিকিউটা সলভ করার জন্য আমাদের যে ধরনের বেসিকগুলো দরকার আমরা সবগুলো দেখে ফেলছি। তো চলো এখন আমরা হচ্ছে সিকিউটা সলভ করব, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে যে প্রথম প্রশ্নটা ছিল দেখো কি ছিল যে 35 বছর বয়সে একজন নভোচারী, কত বছর বয়সে দেখো 35 বছর বয়সে একজন নভোচারী কত কেজি 600 কেজি ভরের একটি মহাকাশ যানে কত বেগে দেখো 0.8 সি বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তার হিসেবে কার হিসেবে তার নিজের হিসেবে কত বছর সে 20 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসেন, যেখানে দেখো আলোর বেগ সিটা দেওয়া আছে। তো প্রশ্ন করছে যে ফিরে আসার পর পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স নির্ণয় করো। তার মানে কি বলছে বলতো এখানে এটা ফিরে আসার পর পৃথিবীর হিসেবে, তার মানে এখানে কি করবে এটা আমরা নির্ণয় করবো। তাহলে তার যে বয়সটা দেওয়া ছিল মানে সে যখন যাত্রা করে তখন তার বয়স কত ছিল 35 ছিল এবং সে কত বছর পর ফিরে আসছে তার হিসেবে 20 বছর পর। তো আমরা এখানে কি করব সে আসলে প্রকৃতপক্ষে কত বছর পর ফিরে আসছে আমরা সেইটা নির্ণয় করব এবং সেইটার সাথে এটা যদি যোগ করি তাহলে সেটা কি হবে তার বর্তমান বয়সটা হবে, ঠিক আছে? তো তাহলে দেখো আমাদের গ নাম্বারটা নির্ণয় করার জন্য গ নাম্বার তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে এই টি নট ইকুয়াল 20 বছর। আমরা এখানে কেন টি নট দিলাম কারণ তার হিসেবে আমরা কি করছিলাম যে নিজেরটা যদি নিজে পরিমাপ করা হয় সেক্ষেত্রে কি হবে টি নট হবে। তাহলে দেখো এরপরে দেখো বিগ ভি দেখো কত দেওয়া আছে 0.8 সি এবং সিটা দেখো কত দেওয়া আছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো আমরা কি বের করব টি ইজ ইকুয়াল টু হট। আমরা দেখো এই সূত্রটা পড়ছি অলরেডি। আমরা জানি টি ইকুয়াল টি নট রুট ওভার এই 1 বিয়োগ ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে দেখো আমাদের টি নটের মানটা এখানে কি দেওয়া আছে টি নটের মানটা দেখো এখানে কি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি এখানে কত দেওয়া আছে। ওকে দেখো এখানে কি আছে টি নট, আমরা টি নটের মানটা যদি বসাই কত আছে দেখো 20 এবং দেখো রুট ওভার 1 বিয়োগ এই ভি স্কয়ার ভাগ হচ্ছে কি বাবা ভি স্কয়ারের মানটা যদি আমরা বসাই দেখো কত আছে এই 0.8 সি এটার উপরে কি হোল স্কয়ার এবং সি এর উপরে কি হোল স্কয়ার। তো আলটিমেটলি দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কত পাবো এই 20 রুট ওভার 1 মাইনাস এটা হচ্ছে কত 0.8 এটার উপরে স্কয়ার ইনটু হচ্ছে কত সি স্কয়ার ডিভাইডেড সি স্কয়ার। তো আমরা এখানে কাটাকাটি করলে সি স্কয়ার পাবো। তো তুমি যদি দেখো যে এই সূত্রটি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত পাওয়া যাবে। আমরা যদি একবারে করতে চাই দেখো আমরা কত পাবো
দেখো আমরা এখানে যদি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 33.33 ইয়ার। ঠিক আছে, তো এখানে আমরা দেখো 33 বছর বছর। তাহলে দেখো তার আগের বয়স, সে যখন যাত্রা শুরু করে তখন তার বয়স কত ছিল বলো তো? 35। তাহলে এখন তাহলে নবচারীর বয়স কত হবে? সুতরাং কত করবা, এখানে আমরা একটু বাংলা ভাষায় লিখে দিবা, এই 35 প্লাস কত হবে? 33.33। তো আমরা যদি এগুলো যদি যোগ করি প্লাস কত 35, তাহলে আমরা কত হবে দেখো, এই 68.33 বছর। তাহলে নবচারীর বয়স কত হবে এখন? 68.33 বছর। ঠিক আছে, তো এটা আমরা কোনটা দেখলাম? গ নাম্বার প্রশ্নটা দেখলাম। তো এখন আমরা এই ঘ নাম্বার প্রশ্নটা দেখবো যে কি বলছে। দেখো যে মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি, অর্থাৎ আমরা যে গতিশক্তি নির্ণয় সূত্রটা দেখলাম ওইটা করবো। আপেক্ষিক গতিশক্তি কি বলছে? তার নিশ্চল গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। তো আমরা কি করবো, প্রথম হচ্ছে আমরা এই আপেক্ষিক গতিশক্তিটা নির্ণয় করবো এবং তারপরে হচ্ছে আমরা তার নিশ্চল শক্তিটা বের করবো এবং দেখবো যে আপেক্ষিক গতিশক্তির মানটা নিশ্চল শক্তি মানে আপেক্ষিক গতিশক্তির যে মানটা এটা নিশ্চল শক্তির অপেক্ষা দ্বিগুণ হয় কিনা আমরা এটা নির্ণয় করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো আমরা যদি নিশ্চল শক্তির মানটা বের করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে। তো দেখো আমরা যদি এখানে নিশ্চল শক্তিটা যদি বের করি, ঘ নাম্বার নিশ্চল শক্তি সেটা আমরা কি করছিলাম, এই ই নট ইকুয়াল আমরা কি করতে পারি, এম নট সি স্কয়ার। তো আমাদের দেখো এখানে এম নট এর মানটা ছিল এই স্থির অবস্থায় ভরটা, এটা কত ছিল আমাদের 600 কেজি। তো আমরা সরাসরি করতে পারি এই 600 কেজি গুণ 3.3 গুণ 10⁸8 এটার উপর কি হবে স্কয়ার। সুতরাং তো আমরা যদি এই মানটা যদি হিসাব করি তাহলে কত পাবো, 600 গুণ 3x8 এটার উপর কি হবে দেখো স্কয়ার। সুতরাং দেখো আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত, 5.4 গুণ 10⁻19, অর্থাৎ এই 5.4 গুণ 10⁻19 কত পাবো আমরা 19। ঠিক আছে, তো আমরা এটা কি পেলাম, ই নটের মানটা। তো এখন আমরা কি করবো, গতিশক্তিটা বের করবো এবং গতিশক্তিটা বের করার পর আমরা দেখবো যে এই যে নিশ্চল শক্তির মানটা পাইছি এইটার চেয়ে তোমার আপেক্ষিক গতিশক্তিটা দ্বিগুণ হয় কিনা। ঠিক আছে, তো আমরা এইটা পাইছি। তো আমরা যদি আপেক্ষিক গতিশক্তিটা ওকে, এরপর দেখবো আমরা আপেক্ষিক গতিশক্তিটা। তো আমাদের দেখো আপেক্ষিক গতিশক্তি এটা আমাদের কি ছিল দেখো, এই ই কে যদি আমরা ধরি এটা আমাদের কি ছিল m মাইনাস m নট, এটা এখানে কি ছিল c স্কয়ার। তো এখন দেখো তোমার এখানে নতুন একটা টপিক আছে, দেখো আমরা m নট এর মান জানি কিন্তু আমরা কি m এর মানটা জানি না, কিন্তু আমরা দেখো m বের করে কিন্তু শিখছিলাম আমরা। তো এখান থেকে দেখো m ইকুয়াল, যদি আমাদের নটের মানটা দেওয়া ছিল আমরা কি লিখতে পারি, এই m নট 1 বিয়োগ v স্কয়ার ভাগ কি হবে c স্কয়ার। তো আমরা যদি এখানে মানটা বসাই, আচ্ছা আমরা এটাকে এই পাশে করতে পারি। দেখো এখানে যদি আমরা মানটা বসাই m ইকুয়াল m নট রুট ওভার 1 বিয়োগ v স্কয়ার ভাগ c স্কয়ার। মান বসাবো, এটা ছিল আমাদের কত 600 কেজি রুট ওভার 1 বিয়োগ v 0.8 c। আমরা এটা একবার লিখবো c স্কয়ার c স্কয়ার এবং এখানে কত পাবো c স্কয়ার। c স্কয়ার কাটলে আমরা এটা পাবো এবং দেখবা যে তুমি যদি এত ক্যালকুলেশন করলে তাহলে তুমি পাবা, যদি আমরা ক্যালকুলেশনটা করি দেখো 600 তাহলে আমরা পাবো হচ্ছে 1000 কেজি, 1000 কেজি। তাহলে দেখো আমাদের লাগবে কি, আমাদের m লাগবে এবং m নট লাগবে। আমরা দেখো m এর মানটা বের করছি, কত পেয়েছি আমরা এখানে, এই 1000 মাইনাস m নট আমাদের কত ছিল 600 ইনটু হচ্ছে কত 3 গুণ 10⁸8 এটার উপর কি হবে স্কয়ার। অর্থাৎ দেখো আমরা এখানে 1000 মানে যদি 600 করি তাহলে কত পাবো, 400 গুণ 3x8 এটার উপর কি হবে দেখো স্কয়ার। তো আমরা এখানে পাবো 3.6 গুণ 10⁻19। তো দেখো আমরা এখন দেখবো যে আসলে এই মানটা তোমার এই মান অপেক্ষা আমাদের যে এই মানের অপেক্ষা দ্বিগুণ কিনা। তো আমরা যদি একটা সাপেক্ষে, আমরা জানি যে একটা সাপেক্ষে যদি আমরা একটা তুলনা করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো এই ই কে ভাগ যদি আমরা
ই নটটা করি তাহলে আমরা কিভাবে দেখবো এটার মানটা 3.6 গুণন 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড 5.4 গুণন 10 টু দি পাওয়ার 19 দেখি আমরা কত পাই 3.6 exp 19 divided 5.4 exp 9 দেখো আমরা এখানে কত পাইছি 0.66 ঠিক আছে তাহলে দেখো আমরা এই ই কে ইকুয়াল কি বলতে পারি বলতো এইটা ইনটু এ নট তার মানে কি হবে না দ্বিগুণ হবে না সুতরাং সরাসরি লিখতে পারো দ্বিগুণ হবে না তুমি একটু আরেকটু ভাষা সুন্দর করে লিখতে পারো অর্থাৎ দেখো আমরা এই যে আমরা যে টপিকগুলো এখানে পড়লাম তো সেগুলোর উপর ভিত্তি করে আমরা যে সিকিউ গুলো দেখলাম তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে আমরা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো সিকিউ টপিকগুলো থাকবে আমরা সেগুলো সুন্দরভাবে টাইপ অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে